যেহেতু আগেই বললাম যে আমরা মার্চের 2026-এ দাঁড়িয়ে আছি, কদিন পর ভোট আমাদের রাজ্যের। শাসক দল টিএমসি, বিরোধী দল বিজেপি, কংগ্রেস, তৃণমূল। কী রেজাল্ট হতে পারে, আপনার প্রেডিকশন কী বলছে? কারণ বিষয় হচ্ছে যে ভোটের রেজাল্ট কি দাঁড়াবে। মোটামুটি বিধানসভা ভোট এটা নিয়ে অনেকেই প্রেডিক্ট করছেন, কেউ এটা বলছেন, কেউ ওটা বলছেন। একটু জ্যোতিষের প্রেক্ষাপটে আমরা যদি আলোচনা করি, বিজ্ঞান ভিত্তিক বিষয়, সেক্ষেত্রে যেটা বুঝবো সেটা হচ্ছে 294টা হচ্ছে কেন্দ্র, হুম যেহেতু বিধানসভা। হুম এই 294টা বিধানসভা কেন্দ্রের মানুষজন মেলালে প্রায় 7 কোটি বা 8 কোটির মানুষ ভোট দেবেন। একদম। এবং 294টা কেন্দ্র ধরে ধরে কে ভোটে দাঁড়াচ্ছে, কে দাঁড়াচ্ছে না, এখনো কিন্তু ঘোষণা হয়নি। না। এবং আপনি খেয়াল করে দেখবেন প্রতিটা জন্মছক বিচার করবার সময় আমরা কিন্তু জন্মস্থানটা নিই। কেন একদম। নিই? তার ল্যাটিটিউড লংডিটিউড, অর্থাৎ সূর্য কিভাবে সেটার উপরে কিরণ দিচ্ছে সেটা ডিপেন্ড করে। ওকে। অর্থাৎ একদম সুদূর নিচের দিকে, অর্থাৎ আমরা যেখানে খুব আনন্দ করতে যাই, দীঘা, অর্থাৎ মেদিনীপুরের একটা পোর্শন, সেখানে সূর্য যেভাবে কিরণ দেয়, দার্জিলিংয়ের প্রত্যন্ত গ্রামে কিন্তু সেমভাবে না, সূর্যের সেই আলো আমরা পাই না। একদমই তাই। ফলে স্থান কাল পাত্র পরিবর্তন হলেই জ্যোতিষশাস্ত্রের গণনা পরিবর্তন হয়ে চেঞ্জ যায়। হবে সবটা। এবং এই 294টা কেন্দ্র ধরে ধরে কে ভোটে দাঁড়াচ্ছেন, কারা ভোট দেবে, এবং তার সঙ্গে সঙ্গে কতটা কি ভোট হতে পারে না হতে পারে, সেটা একটা ব্যাপার। তার পাশাপাশি আরও একটা বিষয় হচ্ছে কারা ভোটে দাঁড়াচ্ছে এবং কে এদিক থেকে ভোট দিচ্ছে, কে ওদিক থেকে ভোট দিচ্ছে, সেই এলাকাগত মানুষজনের থট প্রসেস কি চলছে। এই সবগুলোকে কম্বাইন্ড করে কোনো জ্যোতিষী যদি উত্তর দিতে চায়, হয় সে পাগল হয়ে যাবে, আর না হলে তাকে বায়াসডলি কোনো উত্তর দিতে হবে। ওকে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম আর কি। খুব স্মার্টলি বেরিয়েও গেলেন। না, smartly বেরিয়ে যাওয়ার ব্যাপার নয়। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একটু আগেই বললাম না যে ডিসিশন আপনার, আমি তো রিপোর্ট দিয়ে দিলাম। ওকে। প্রত্যেকটা জনগণের নিজস্ব একটা ইচ্ছে অনিচ্ছা তো আছে। আমি কেন তার ইচ্ছে অনিচ্ছেটাকে বলতে যাব? তারা যাকে মনে করবেন তাকে জেতাবেন, আগামী দিনে তারা শাসন করবে। একদমই তাই। জনাদেশ এক্ষেত্রে একটা বড় আমরা শুধু ব্যাপার। পডকাস্ট করবো। হ্যাঁ, আমরা অবশ্যই পডকাস্ট করব, আমরা আবার পডকাস্টে আসবো। একদম। তবে হ্যাঁ, এটা খুব খাঁটি কথা, আমি যে যে প্যারামিটার্স গুলো বললাম, হ্যাঁ, সঠিক গণনা করতে হলে এই প্যারামিটার্স গুলোকেই অবশ্যই তাই। দেখতে হবে, কিন্তু না অবশ্যই। হলে পরে ওই দাদা আমার সময়টা কেমন যাচ্ছে একটু দেখে বলুন তো, আরে তো চশমা পরে আছিস, হাতে আইফোন আছে, তো তো ভালোই যাচ্ছে, হ্যাঁ, এরকম বলে দেওয়া হবে। বিষয়টা হচ্ছে সেটা। একদমই। একটা সাধারণ মানুষ, সে অত্য মানে প্রত্যন্ত গ্রামের যদি মানুষ হয় একজন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বা একটা শহরের খুব মডার্ন মেট্রো সিটি শহরে মানুষ, তার যদি স্বাস্থ্য রিগার্ডিং তাকে সচেতন হতে হয়, সে কি একজন মেডিকেল অ্যাস্ট্রোলজির কাছে যাবে নাকি ডাক্তার কাছে যাবে? মানে যা উচিত, আপনার কি মত? ডাক্তারের কাছে যাবে রোগ হয়ে যাওয়ার পর, হুম আর যাতে রোগ না হয় বা হুম রোগটা কি কি হতে পারে তার ব্যাপারে একটা পূর্বানুমান বা আভাস হুম পাওয়ার জন্য হুম মেডিকেল অ্যাস্ট্রোলজারের কাছে আসবে। আলাদা করে আমার কাছে, আমি একটা কথা এখানে খুব পরিষ্কার করে বলে দিই, আমার কাছে যারা কনসালটেন্সি বুক করেন সেখানে কিন্তু আমি মেডিকেল অ্যাস্ট্রোলজির পার্টটা তাদেরকে ওর মধ্যে ইনক্লুডেড রাখি, ওটার জন্য আলাদা কোনো চার্জ করি না। আচ্ছা। সেটা হচ্ছে ব্যাপার। তো ওইটাই রইলো যে রোগ হওয়ার আগে রোগ যাতে না হয় তার জন্য পূর্বানুমান দরকার, প্রিভেনশনের জন্য দরকার। এবার রোগ হয়ে গেলে পরে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। একদমই। মানে দুদিকটাই বজায় রাখতে হবে, নিজেকে নিজের অবস্থাটা বুঝে। হ্যাঁ, যদি আমি বলি খালি জ্যোতিষীর কাছে আসুন আর আপনার প্রতিকার করলে পরে ঠিক হয়ে যাবে, এটা তো খুব অবাস্তব কথা, অবৈজ্ঞানিক কথা। আপনি বৈদিক অ্যাস্ট্রোলজির কথা বারবার বলছিলেন। আমরা যদি বর্তমান সময়কে দেখি, তবে মানুষ দুইভাবে অ্যাস্ট্রোলজিকে নির্ধারণ করছে। একটা হচ্ছে বর্তমান প্রেডিকশন করে বা বর্তমান নলেজ অনুসারে, আর একটা বৈদিক অ্যাস্ট্রোলজির বিচার করে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? বৈদিক অ্যাস্ট্রোলজি একটা জ্যোতিষ শাস্ত্র বলতে আমরা প্রপার অ্যাস্ট্রোলজি যেটাকে বুঝি সেটাই। ওকে। এবার সেখান থেকে আস্তে আস্তে মানুষ তার পছন্দ মতো এবং তার গণনার সুবিধার জন্য, এবং বেশ কিছু জ্যোতিষ মানুষ, অনেক ক্ষেত্রেই তো আমার মতন বইয়ের পোকা সবাই হবে সেটা তো নয়, এবং
সবাই ফরচুনেট হবে, কারণ একটা বই শান্ত মনে পড়াশোনা করে সেখান থেকে কিছু বার করতে গেলেও শান্ত মনটা খুব একদমই তাই, দরকার, একদমই এবং তাই। তার জন্য তার পারিপার্শ্বিক পরিস্থিতি অনেকটা তাকে ঠিক রাখতে হবে। তো সবাই তো সমান সুযোগ পায় না। সেখান থেকে বর্তমানকালের জ্যোতিষবিদ্যাটা যেভাবে চলছে সেটা কিছুটা না মানে কপাল জোরে জ্যোতিষ করা। যে কারণেই আমি একটা খুব প্র্যাকটিক্যাল ডেটা দিয়ে বলি, আমি বেশ কিছু সংগঠনের চেয়ারম্যান, চ্যাপ্টার চেয়ারম্যান বা এরকম বড় দায়িত্বে আছি। একটা ডেটা বলি, প্রতি বছর শুধু পশ্চিমবঙ্গ তারা উত্তর পূর্ব ভারতে 1 লক্ষের ওপর জ্যোতিষ তৈরি হয় প্রত্যেক বছর? প্রত্যেক বছর, 1 লক্ষ প্লাস। থেকে যায় 2%, 3%, বাদ বাকিরা তার পরের বছরেই আস্তে আস্তে আর খুঁজে পাওয়া যায় না। কারণ কি? প্রপার নলেজের অভাব, এবং আর নতুন কিছু শিখবো না সেটার প্রতি একটা অনীহা। এই কারণে জ্যোতিষ সমাজে যে জ্যোতিষশাস্ত্রকে একদিন মানুষ একটা নিজের হাতিয়ার বা টুল হিসেবে দেখতো ফরকাস্ট করবার জন্য, ঠিক। এখন মানুষ সেটাকে ভণ্ড, কি বলবো, সাজানো, গুজব এইসব বলা শুরু করেছে। আমি আমার টোটাল কথাবার্তায় ওই জন্য জ্যোতিষটা তো আছেই, বিজ্ঞান ভিত্তিক প্রেক্ষাপটটা রাখছি যাতে মানুষ বুঝতে পারে বৈদিক জ্যোতিষ ইজ আ বৈদিক জ্যোতিষ যেটা সায়েন্স ব্যাকড, যেটার পেছনে বিজ্ঞান আছে। এটাই আমার মনে হয় মূল পরিবর্তন হয়েছে আর কি। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।